হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর। এই যে একটা বই আছে, তার নাম হলো গণতান্ত্রিক রাজনীতি। এই বইয়ের থেকে ক্ষমতার অংশীদারিত্ব থেকে তোমাদেরকে আজকে ডিসকাস একটা ক্লাস দেব। সেই ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বে, কারণ এখান থেকে তোমরা অনেক সময় অনেকগুলা এমসিকিউর উত্তরও দিতে পারবে। তো চলো দেরি না করে এখনই স্টার্ট করা যাক। তো এই চ্যাপ্টারে এখান থেকে শুরু হবে বেলজিয়াম ও শ্রীলঙ্কা থেকে। তো বেলজিয়াম হলো ইউরোপের একটি ছোট দেশ। আয়তনে এটি আমাদের হরিয়ানা রাজ্য থেকেও ছোট। এর সীমান্ত রাষ্ট্রগুলি হলো ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এবং লুক্সেমবার্গ। এর মোট জনসংখ্যা 1 কোটির থেকে সামান্য বেশি, যা আমাদের হরিয়ানার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এই ছোট দেশটির জাতিগত জনসংখ্যার অনুপাত অত্যন্ত জটিল। দেশটির মোট জনসংখ্যার 59% ফ্লেমিশ অঞ্চলে বসবাস করে এবং ডাচ ভাষায় কথা বলে। অপরদিকে প্রায় 40% মানুষ, যারা মূলত ফরাসি ভাষায় কথা বলে, তারা ওয়ালোনিয়া অঞ্চলে বসবাস করে। অবশিষ্ট 1% মানুষ জার্মান ভাষাভাষী। আবার রাজধানী শহরে ব্রাসেলসে 80% লোক ফরাসি এবং 20% লোক ডাচ ভাষায় কথা বলে। তো এখানে বলা হয়েছে যে বেলজিয়াম হলো একটা ইউরোপের ছোটো একটা দেশ। তো ওই দেশটা আমাদের এখানে যে রাজ্য আছে হরিয়ানা, তার থেকেও ছোট। তো তার সীমান্তগুলি রাষ্ট্রগুলির নাম কী কী? ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি এবং লুক্সেমবুর্গ। তো তারপর এখানে কি বলা হয়েছে, এই দেশটি মোট 59% ফ্লেমিশ অঞ্চলে বসবাস করে। আর তারা কী ভাষা কথা বলে? ডাচ ভাষায়। তো যদি বলে যে এখানে তোমাদের একটা প্রশ্ন করে যে বেলজিয়ামের 59% মানুষ কী ভাষা কথা বলে? ডাচ ভাষায়। অপরদিকে 40% মানুষ ফরাসি ভাষা কথা বলে, আর অবশিষ্ট যে 1% আছে তারা জার্মান ভাষাভাষী। আবার শহরের মধ্যে কি আছে? ব্রাসেলসে 80% লোক ফরাসি এবং 20% লোক ডাচ ভাষায় কথা বলে। তারপর ফরাসি ভাষাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের তুলনামূলকভাবে বিত্তশালী ও ক্ষমতাবান। এর ফলে ডাচ ভাষাভাষী সম্প্রদায় যথেষ্ট ক্ষুদ্র, কারণ তুলনামূলকভাবে এরা অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের সুবিধাগুলি দেরিতে অর্জন করেছে। মানে এখানে কি বলা হয়েছে যে ফরাসি ভাষাভাষী যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা খুবই শক্তিশালী আর ক্ষমতাবান। এর ফলে কী হয়েছে, ডাচ যে ভাষাভাষী সম্প্রদায় যথেষ্ট ক্ষুদ্র, কারণ তুলনামূলকভাবে এরা অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে অনেক পিছায়া রয়েছে বা অনেক দেরিতে অর্জন করছে। এই বিষয়টি 1950 এবং 1960-এর দশকে ফরাসি এবং ডাচ ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে অনাহুত উত্তেজনাতাই সৃষ্টি করে। মানে এই যে বিষয়টা কী করছে, 1950 আর 1960 সালে ফরাসি আর ডাচ ভাষার মধ্যে এটা উত্তেজনা সৃষ্টি করছে। দুই সম্প্রদায়ের মধ্যেকার এই বিবাদটি রাজধানী ব্রাসেলসে প্রভাব দেখা দেয়। ব্রাসেলসও একটি বিশেষ জাতীয় সমস্যা জর্জরিত, তা হলো সারা দেশে ডাচ ভাষাভাষী জনসংখ্যা সংখ্যাগুরু হলেও রাজধানীতে তার সংখ্যা লঘু, মানে অল্প। চলো এই সমস্যাটির অন্য একটি দেশের সমস্যার সাথে তুলনা করি। শ্রীলঙ্কা একটি দ্বীপরাষ্ট্র, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে মাত্র কয়েক ক্রোশ দূরে অবস্থিত। এর জনসংখ্যা 2 কোটি, যা আমাদের হরিয়ানা রাজ্যের সমান। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো শ্রীলঙ্কা জনসংখ্যা ও অত্যন্ত বৈচিত্র্যময়। বৃহত্তর জনগোষ্ঠী হলো সিংহল ভাষাভাষী এবং তামিল ভাষাভাষী হলো 18%। মনে রাখবে, সিংহল ভাষাভাষী কত? 74, আর তামিল হলো 18। তামিল ভাষাভাষী লোকেরা আবার 2টি উপদলে বিভক্ত। দেশের স্থানীয় তামিলদের সিংহলি তামিল বলা হয়, আর যারা পূর্বপুরুষের ঔপনিবেশিক সময়ে বাগান শ্রমিক হিসেবে ভারত থেকে এসেছে, তাদের বলা হয় ভারতীয় তামিল। মানচিত্রে তোমরা দেখতে পাবে যে সিংহলি তামিলরা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের প্রধান আদিবাসী। বেশিরভাগ সিংহলি ভাষাভাষী জনগণ বুদ্ধ ধর্মে বিশ্বাস করে এবং তামিলদের বেশিরভাগই মানুষ হলো হিন্দু অথবা মুসলমান।
দেশটির মোট জনসংখ্যা 7% হলো খ্রিস্টান, যাদের মধ্যে তামিল এবং সিংহলি উভয় সম্প্রদায়ের লোকই অন্তর্ভুক্ত। কল্পনা করো এরকম একটা পরিস্থিতিতে ওই দেশগুলিতে কি হতে পারত। বেলজিয়ামের সংখ্যাগত আধিক্যের কারণে ডাচ সম্প্রদায়ের বিভিন্ন সুবিধা নিতে পারত এবং নিজেদের অভিলাষ ফরাসি ও জার্মানি ভাষাভাষী লোকদের উপর চাপিয়ে দিত। এই অবস্থা থেকে সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষণের সৃষ্টি হয়ে পড়ত। তাহলে কী হয়েছে? তো এর ফলে দেশটি বিশ্রীভাবে বিভক্ত হইত। তারপর দেখেন কি আছে যে বিবাদমান উভয় গোষ্ঠী রাজধানী শহর ব্রাসেলস নিয়ন্ত্রণের দাবি করে। শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ সিংহলি সম্প্রদায়ের সমগ্র দেশেই নিজেদের আশা আকাঙ্ক্ষাকে চাপিয়ে রেখে চলো এখন আমরা দেখে যাই দুইটি দেশ আসলে কি ঘটেছিল। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।